ভাবুন তো, আপনি কাউকে ভালো কিছু শেখাতে চান, কিন্তু কথা বলার মাঝেই যদি ঝগড়া শুরু হয়ে যায়, তাহলে কি সেই শিক্ষা আদৌ কাজে লাগে? বেশিরভাগ সময় আমরা সঠিক কথা বললেও ভুল পদ্ধতির কারণে মানুষ সেটা গ্রহণ করতে চায় না। আজকের সমাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ঝগড়া না করে, কাউকে ছোট না করে, রাগ না দেখিয়ে কিভাবে মানুষকে শিক্ষা দেওয়া যায়। এই ভিডিওটি ঠিক সেই মানুষদের জন্য যারা চায় তাদের কথা মানুষ শুনুক, বুঝুক এবং নিজের ভেতর পরিবর্তন আনুক। এখানে চিৎকার নেই, অপমান নেই, জোর নেই, আছে কৌশল, বুদ্ধি আর মানসিক পরিপক্কতা। আপনি যদি একজন অভিভাবক হন, একজন শিক্ষক হন, একজন বন্ধু হন কিংবা একজন সাধারণ মানুষ হিসেবে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে চান, তাহলে এই ভিডিও আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা প্রায়ই দেখি সামান্য ভুল ধরিয়ে দিতে গিয়েই বড় ঝগড়া তৈরি হয়, সম্পর্ক নষ্ট হয়, বিশ্বাস ভেঙে যায়। অথচ একটু ভিন্নভাবে বললে, একটু ধৈর্য ধরলে সেই একই কথায় মানুষ হাসি মুখে গ্রহণ করতে পারত। আমরা সবসময় চেষ্টা করি মানুষের চিন্তাধারায় একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে, যাতে আপনি শুধু অন্যকে নয়, নিজেকেও উন্নত করতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা শিখব ঝগড়া না করে মানুষকে শিক্ষা দেওয়ার 5টি কার্যকর উপায়, যেগুলো বাস্তব জীবনে ব্যবহার করলে আপনার কথার প্রভাব কয়েক গুণ বেড়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কখন চুপ থাকা শিক্ষা দেয়, কখন প্রশ্ন করা শিক্ষা দেয়, আবার কখন নিজের আচরণই সবচেয়ে বড় শিক্ষা হয়ে ওঠে। অনেক সময় মানুষ ভুল করেও বুঝতে পারে না যে সে ভুল করছে, তখন ঝগড়া করলে সে আরও জেদি হয়ে যায়। কিন্তু সঠিক পদ্ধতিতে বোঝালে সে নিজেই নিজের ভুল উপলব্ধি করে। এই ভিডিওর প্রতিটি অংশ আপনাকে সেই দক্ষতাই শেখাবে, তাই মনোযোগ দিয়ে শুনুন, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন, কারণ এই 5টি উপায় শুধু অন্যকে শিক্ষা দেওয়ার কৌশল নয়, বরং আপনার ব্যক্তিত্ব, কথা বলার ধরন এবং চিন্তাশক্তিকে এক নতুন লেভেলে নিয়ে যাবে। এখন চলুন দেরি না করে ধীরে ধীরে প্রবেশ করি সেই 6টি শক্তিশালী উপায়ের জগতে, যেখানে ঝগড়া নয়, সচেতন কথাই হয়ে উঠবে সবচেয়ে বড় অস্ত্র। প্রথম উপায় হলো আগে বোঝা, তারপর বোঝানো। কারণ মানুষ তখনই শিক্ষা গ্রহণ করে যখন সে অনুভব করে তাকে আগে বুঝতে চেষ্টা করা হয়েছে। আমরা সাধারণত কি করি? কাউকে কিছু শেখাতে গেলেই সরাসরি তার ভুল ধরিয়ে দেই, তার কাজের সমালোচনা করি কিংবা এমনভাবে কথা বলি যাতে সে নিজেকে দোষী মনে করে। ফলাফল কি হয়? মানুষ তখন আত্মরক্ষামূলক হয়ে যায়। সে আর আপনার কথা শুনতে চায় না, বরং নিজের অবস্থান আরও শক্ত করে ধরে। কিন্তু আপনি যদি সত্যিই ঝগড়া ছাড়া কাউকে শিক্ষা দিতে চান, তাহলে আপনাকে প্রথমে তার অবস্থানে নিজেকে বসাতে হবে। তাকে বোঝাতে হবে যে আপনি তার বিরুদ্ধে নন, আপনি তার পাশে আছেন। ধরুন কেউ ভুল সিদ্ধান্ত নিচ্ছে। আপনি যদি সরাসরি বলেন তুমি সব সময় ভুল করো, তাহলে সে সঙ্গে সঙ্গে মনে করবে আপনি তাকে ছোট করছেন। কিন্তু যদি আপনি বলেন আমি বুঝতে পারছি এই পরিস্থিতিতে তুমি কেন এমন সিদ্ধান্ত নিয়েছো, তাহলে সে নিজেকে সম্মানিত বোধ করবে এবং আপনার কথা শোনার মানসিকতা তৈরি হবে। মানুষ চায় তাকে বোঝা হোক, বিচার করা নয়। যখন আপনি আগে বোঝার চেষ্টা করেন, তখন আপনার কথার মধ্যে দয়া, ধৈর্য আর আন্তরিকতা ফুটে ওঠে, যা ঝগড়ার সব দরজা বন্ধ করে দেয়। এই বোঝার প্রক্রিয়াটা শুধু মুখের কথা নয়, এটা মন থেকে আসতে হয়। কাউকে শিক্ষা দেওয়ার আগে তার কথা মনোযোগ দিয়ে শুনুন, মাঝখানে বাধা দেবেন না। তার যুক্তি যতই দুর্বল হোক না কেন, তাকে শেষ করতে দিন। কারণ মানুষ যখন নিজের কথা বলতে পারে, তখন তার ভেতরের চাপ অনেকটা কমে যায়। সেই মুহূর্তে সে আর আপনাকে শত্রু ভাববে না, বরং একজন শ্রোতা হিসেবে দেখবে। আর একজন শ্রোতার কথা মানুষ সহজেই গ্রহণ করে। আপনি লক্ষ্য করবেন ঝগড়ার বেশিরভাগই শুরু হয় তখন যখন কেউ মনে করে তাকে শোনা হচ্ছে না। তাই প্রথম ধাপই হলো শোনা। শোনার পর আপনি যদি তার অনুভূতিকে স্বীকৃতি দেন, যেমন তোমার জায়গায় থাকলে হয়তো আমিও এমনটাই ভাবতাম, তাহলে তার ভেতরে এক ধরনের মানসিক সংযোগ তৈরি হবে। এই সংযোগই শিক্ষা দেওয়ার ভিত্তি। এরপর যখন আপনি ধীরে ধীরে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন, তখন সে সেটা আক্রমণ হিসেবে নেবে না, বরং একটি বিকল্প চিন্তা হিসেবে বিবেচনা করবে। মনে রাখবেন, শিক্ষা দেওয়া মানে জতা নয়, বরং বোঝানো। আপনি যদি কথোপকথনকে প্রতিযোগিতা বানান, তাহলে কেউই শিখবে না, শুধু দুজনেই ক্লান্ত হবে। আর যদি কথোপকথনকে বোঝাপড়ায় পরিণত করেন, তাহলে ঝগড়া আপনা আপনি দূরে সরে যাবে। এই পদ্ধতির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রশ্ন করা। সরাসরি উপদেশ না দিয়ে প্রশ্ন করুন, যেমন তুমি কি ভেবেছ এর অন্য কোনো প্রভাব হতে পারে? প্রশ্ন মানুষকে ভাবতে শেখায়, আর ভাবনাই হলো সবচেয়ে শক্তিশালী শিক্ষা। আপনি যখন প্রশ্ন করেন, তখন মানুষ নিজেই নিজের ভুল খুঁজে পায়। আর নিজের উপলব্ধি থেকে পাওয়া শিক্ষা কখনোই ঝগড়া তৈরি করে না, বরং সেটা দীর্ঘস্থায়ী হয়। অনেক সময় আমরা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত দিয়ে দেই, কিন্তু একটু ধৈর্য ধরলে দেখবেন মানুষ নিজেই সমাধানের দিকে এগোচ্ছে। বোঝা মানে তার আচরণকে ভুল বলা নয়, বরং তার মানসিক অবস্থাকে সম্মান করা। আপনি তার আচরণকে ভুল বলতে পারেন, কিন্তু তাকে ভুল মানুষ বানাবেন না।
এই পার্থক্যটাই ঝগড়া আর শিক্ষার মধ্যে মূল ফারাক গড়ে দেয়। যখন আপনি কাউকে বোঝার চেষ্টা করেন তখন আপনার কণ্ঠস্বর নরম হয়, চোখের ভাষা বদলে যায়, শরীরের ভাষাও শান্ত হয়। এই অদৃশ্য সংকেতগুলো মানুষ খুব দ্রুত ধরে ফেলে। তখন সে আর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকে না, বরং আলোচনার জন্য উন্মুক্ত হয়। বাস্তব জীবনে দেখবেন যাদের কথা মানুষ মন দিয়ে শোনে তারা খুব বেশি চেঁচায় না, খুব বেশি প্রমাণ দেখায় না, তারা শুধু ঠিক সময়ে ঠিক প্রশ্নটা করে। এই প্রথম উপায়টি আয়ত্তে আনতে পারলে আপনার জীবনের অর্ধেক ঝগড়া এমনিতেই কমে যাবে, কারণ আপনি তখন বুঝতে শিখবেন কখন কথা বলা দরকার আর কখন শুধু চুপ করে শোনাই সবচেয়ে বড় শিক্ষা। ঝগড়া ছাড়া মানুষকে শিক্ষা দেওয়ার যাত্রা শুরু হয় এখান থেকেই, আগে বোঝা, তারপর বোঝানো। দ্বিতীয় উপায় হলো সরাসরি উপদেশ না দিয়ে নিজের আচরণ দিয়ে শিক্ষা দেওয়া, কারণ মানুষ কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে। আমরা অনেক সময় মনে করি সুন্দর করে বুঝিয়ে বললেই মানুষ বদলে যাবে, কিন্তু বাস্তবতা হলো মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই শোনে কম, দেখে বেশি। আপনি যদি কাউকে কোনো বিষয়ে শিক্ষা দিতে চান অথচ আপনার নিজের আচরণেই সেই শিক্ষার প্রতিফলন না থাকে, তাহলে আপনার কথার ওজন শূন্য হয়ে যায়। মানুষ তখন মনে মনে ভাবে যে নিজেই মানে না, সে আমাকে কেন শেখাবে। এখান থেকেই ঝগড়ার বীজ জন্ম নেয়। কিন্তু আপনি যদি নীরবে ধারাবাহিকভাবে নিজের আচরণ ঠিক রাখেন, তাহলে কাউকে কিছু না বলেও আপনি তাকে ভাবতে বাধ্য করতে পারেন। ধরুন আপনি চান কেউ সময়ের মূল্য বুঝুক, অথচ আপনি নিজেই সবসময় দেরি করেন, তাহলে হাজার কথা বলেও লাভ হবে না। কিন্তু আপনি যদি নিজের সময় মতো কাজ করেন, কথা কম বলেন, কাজ বেশি করেন, তাহলে সে একদিন না একদিন লক্ষ্য করবেই। এই লক্ষ্য করাটাই হলো নীরব শিক্ষা। এই শিক্ষা কোনো প্রতিরোধ তৈরি করে না, বরং মানুষের ভেতরে কৌতূহল জাগায়। সে ভাবতে শুরু করে ও কেন এমন করছে, আর এই ভাবনাই পরিবর্তনের প্রথম ধাপ। মানুষ যখন নিজে থেকেই প্রশ্ন করতে শুরু করে, তখন আর ঝগড়ার দরকার হয় না। নিজের আচরণ দিয়ে শিক্ষা দেওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো এতে অহংকার আঘাত পায় না। সরাসরি উপদেশ দিলে মানুষের ইগো জেগে ওঠে, সে নিজেকে প্রমাণ করতে চায়। কিন্তু আপনার আচরণ তার সামনে একটি আয়নার মতো কাজ করে, যেখানে সে নিজের দুর্বলতা নিজেই দেখতে পায়। এই দেখাটা কষ্টকর হলেও গ্রহণযোগ্য হয়, কারণ কেউ তাকে দোষ দিচ্ছে না। বাস্তবে দেখবেন যেসব মানুষ খুব বেশি কথা বলে না কিন্তু কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করে, তাদের কথা সবাই গুরুত্ব দেয়, কারণ তারা প্রমাণ করে যে এই কথাটা বাস্তবে করা সম্ভব। আপনি যদি কাউকে ধৈর্য শেখাতে চান, তাহলে রাগের সময় নিজে ধৈর্য ধরুন। আপনি যদি কাউকে সম্মান করতে শেখাতে চান, তাহলে সে যতই খারাপ আচরণ করুক, আপনি সম্মান বজায় রাখুন। এই আচরণ প্রথমে তাকে অস্বস্তিতে ফেলবে, কারণ সে ভিন্ন কিছু প্রত্যাশা করেছিল। কিন্তু ধীরে ধীরে এই অস্বস্তি রূপ নেবে আত্মসমালোচনায়। মানুষ ভাববে, আমি যখন খারাপ ব্যবহার করছি তখনও সে কেন শান্ত। এই প্রশ্নটাই শিক্ষা। অনেক সময় আমরা চাই মানুষ সঙ্গে সঙ্গে বদলে যাক, কিন্তু আচরণ দিয়ে শিক্ষা দেওয়া একটি ধীর প্রক্রিয়া। এতে ধৈর্য লাগে, নিয়মিতা লাগে। একদিন ভালো ব্যবহার করে পরদিন আবার আগের মতো হলে এই পদ্ধতি কাজ করে না। ধারাবাহিকতাই এখানে মূল শক্তি। আপনার আচরণ যদি প্রতিদিন একই রকম থাকে, তাহলে মানুষ বুঝতে পারে এটা অভিনয় নয়, এটা আপনার চরিত্র। চরিত্রের প্রভাব কথার চেয়ে বহুগুণ শক্তিশালী। এই পদ্ধতিতে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নম্রতা। নিজের আচরণ দিয়ে শিক্ষা দিতে গিয়ে যেন মনে না হয় যে আপনি ইচ্ছা করে কাউকে দেখাচ্ছেন যে আপনি কত ভালো। যদি আপনার ভেতরে আত্মপ্রদর্শনের ভাব থাকে, মানুষ সেটা ধরে ফেলবে এবং তখন আবার প্রতিরোধ তৈরি হবে। কিন্তু আপনি যদি স্বাভাবিকভাবে নিজের উন্নতির জন্য এই আচরণ করেন, তাহলে মানুষ সেটাকে গ্রহণ করবে। মনে রাখবেন, আপনি কাউকে শিক্ষা দিতে গিয়ে যদি নিজেকে বড় প্রমাণ করতে চান, তাহলে সেটা শিক্ষা নয়, সেটা ক্ষমতার প্রদর্শন। আর ক্ষমতার প্রদর্শন সবসময় ঝগড়ার জন্ম দেয়। নিজের আচরণ দিয়ে শিক্ষা দেওয়ার আরেকটি দিক হলো ভুল হলে তা স্বীকার করা। আপনি যদি কখনো ভুল করেন এবং সেটা খোলাখুলি মেনে নেন, তাহলে সেটাও একটি বড় শিক্ষা। মানুষ তখন বুঝতে শেখে যে ভুল করা লজ্জার নয়, ভুল স্বীকার না করাই আসল সমস্যা। এই শিক্ষা কোনো ভাষণে দেওয়া যায় না, এটা শুধু আচরণ দিয়েই শেখানো যায়। অনেক সময় আপনার এই স্বীকারোক্তি অন্য মানুষকে তার নিজের ভুল মেনে নেওয়ার সাহস দেয়। তখন সে আর আত্মরক্ষামূলক থাকে না, ঝগড়ার সম্ভাবনাও কমে যায়। বাস্তব জীবনে দেখবেন যেসব মানুষ নিজের কাজের দায় নেয়, তাদের সঙ্গে ঝগড়া করা কঠিন, কারণ তারা আগেই অনেক উত্তেজনা নিস্তেজ করে দেয়। নিজের আচরণ দিয়ে শিক্ষা দেওয়া মানে এই নয় যে আপনি কখনো কথা বলবেন না। কথা বলবেন, কিন্তু সেই কথার পেছনে আপনার কাজের প্রমাণ থাকবে। যখন কথা আর কাজ একসঙ্গে চলে, তখন মানুষ সেটা আক্রমণ হিসেবে নেয় না, বরং দিক নির্দেশনা হিসেবে দেখে। এই পদ্ধতিতে আপনি কাউকে সরাসরি বলেন না এটা করো, বরং আপনি এমনভাবে চলেন যে সে নিজেই বলতে শুরু করে আমাকেও এমন হতে হবে। এই নিজেই বলতে শুরু করা মুহূর্তটাই হলো সফল শিক্ষা।
কারণ তখন পরিবর্তনটা চাপিয়ে দেওয়া হয় না, ভেতর থেকে আসে। আর ভেতর থেকে আসা পরিবর্তন কখনো ঝগড়া তৈরি করে না, বরং নীরবে, ধীরে কিন্তু স্থায়ীভাবে মানুষকে বদলে দেয়। এই দ্বিতীয় উপায়টি আয়ত্তে আনতে পারলে আপনি বুঝতে পারবেন অনেক ক্ষেত্রে চুপ করে সঠিক কাজ করাই সবচেয়ে শক্তিশালী বক্তব্য। আপনার আচরণই তখন আপনার ভাষা হয়ে উঠবে, আর সেই ভাষা বোঝার জন্য কারোর সঙ্গে ঝগড়া করার দরকার হবে না। তৃতীয় উপায় হলো সময় ও পরিস্থিতি বেছে নিয়ে কথা বলা, কারণ সঠিক কথা ভুল সময় বললে সেটাই ঝগড়ার কারণ হয়ে দাঁড়ায়। আমরা প্রায়ই আবেগের বশে কথা বলে ফেলি, তখন আমাদের উদ্দেশ্য ভালো হলেও ফলাফল হয় ভয়ঙ্কর। মানুষ যখন রাগান্বিত থাকে, ক্লান্ত থাকে, অপমানিত বোধ করে কিংবা মানসিক চাপে থাকে, তখন তার শেখার ক্ষমতা প্রায় বন্ধ হয়ে যায়। সেই অবস্থায় তাকে শিক্ষা দিতে গেলে সে আপনার কথাকে উপদেশ নয়, আক্রমণ হিসেবেই নেবে। তাই ঝগড়া ছাড়া মানুষকে শিক্ষা দেওয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল হল কখন কথা বলা উচিত আর কখন চুপ থাকা উচিত সেটা বোঝা। ধরুন কেউ কোনো বড় ভুল করেছে এবং আপনি সেটি সঙ্গে সঙ্গে ধরিয়ে দিতে চান, কিন্তু দেখছেন সে তখন উত্তেজিত হয়ে রেগে আছে বা অন্য কোনো বিষয়ে অস্থির। সেই মুহূর্তে আপনি যদি তাকে বোঝাতে যান, তাহলে আপনার প্রতিটি কথাই আগুনে ঘি ঢালার মতো কাজ করবে। অথচ আপনি যদি একটু অপেক্ষা করেন, পরিস্থিতি ঠান্ডা হতে দেন, তখন একই কথা সে অনেক শান্তভাবে গ্রহণ করবে। এখানে অপেক্ষা করাটাই দুর্বলতা নয়, বরং বুদ্ধিমত্তা। অনেক সময় আমরা ভাবি এখনই না বললে সুযোগ চলে যাবে। বাস্তবে সত্য হলো ভুল সময়ে বলা কথা মানুষ ভুলেই যায় বা ভুলভাবে মনে রাখে, কিন্তু সঠিক সময়ে বলা কথা দীর্ঘদিন মনে থাকে। সময় বেছে নেওয়ার পাশাপাশি জায়গাটাও গুরুত্বপূর্ণ। সবার সামনে কাউকে শিক্ষা দিতে যাওয়া প্রায় নিশ্চিত ঝগড়ার রেসিপি, কারণ তখন মানুষের সম্মানবোধে আঘাত লাগে। সে নিজের ভুল বুঝলেও সেটা স্বীকার করতে পারবে না, কারণ তার চারপাশে দর্শক আছে। তাই যদি কাউকে সংশোধন করতেই হয়, সেটা একান্তে করা সবচেয়ে কার্যকর। একান্ত পরিবেশে মানুষ নিজেকে নিরাপদ মনে করে, তখন তার ইগো প্রতিরক্ষামূলক থাকে না। আপনি তখন শান্ত স্বরে ধীরে কথা বলতে পারেন এবং সে মন দিয়ে শুনতে পারে। এই পদ্ধতিতে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনার কণ্ঠস্বর ও ভাষা। একই কথা নরম স্বরে বললে একরকম প্রভাব ফেলে, আর কঠিন স্বরে বললে আরেক রকম। সময় ঠিক হলেও যদি আপনার ভাষা রূঢ় হয়, তাহলে শিক্ষার বদলে ঝগড়াই হবে। তাই পরিস্থিতি অনুযায়ী শব্দ বেছে নেওয়া শিখতে হবে। তুমি ভুল করেছ বলার চেয়ে এখানে হয়তো একটু ভিন্নভাবে করলে ভালো হতো বলা অনেক বেশি গ্রহণযোগ্য। এই ছোট্ট পার্থক্যটাই বড় ফল তৈরি করে। সময় ও পরিস্থিতি বোঝার আরেকটি দিক হলো মানুষ তখন কতটা প্রস্তুত শোনার জন্য। কখনো কখনো মানুষ নিজের ভুল বুঝে ফেলে, কিন্তু সে সেটা নিয়ে কথা বলতে চায় না। সেই সময় জোর করলে সে আরও দূরে সরে যায়। আপনি যদি লক্ষ্য করেন যে সে এড়িয়ে যাচ্ছে, চুপ করে যাচ্ছে, তখন তাকে সময় দিন। আপনার নীরব উপস্থিতি তখন শিক্ষা হয়ে উঠতে পারে, কারণ মানুষ যখন একা থাকে তখন সে নিজের ভেতরের কথাগুলো বেশি শোনে। সেই সুযোগটা তাকে দিতে হয়। এই উপায়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের আবেগ নিয়ন্ত্রণ করা। আমরা অনেক সময় নিজের রাগ, হতাশা বা কষ্ট কমানোর জন্য কথা বলতে চাই, মানুষের ভালো করার জন্য নয়। তাই কাউকে শিক্ষা দেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কি এখন শান্ত? আমি কি সত্যিই তার ভালো চাইছি, নাকি নিজের রাগ বের করতে চাইছি? এই প্রশ্নের উত্তর যদি সৎভাবে দেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এখন কথা বলা উচিত কিনা। বাস্তব জীবনে দেখবেন যাদের কথা মানুষ গুরুত্ব দিয়ে শোনে, তারা কখনো তাড়াহুড়ো করে কথা বলে না। তারা পরিস্থিতি দেখে, মানুষকে দেখে, তারপর কথা বলে। এই দক্ষতা একদিনে আসে না, কিন্তু চর্চা করলে আসে। আর এই দক্ষতা আসলে আপনার জীবনের অনেক ঝগড়া এমনিতেই কমে যাবে, কারণ আপনি তখন আর প্রতিক্রিয়া দেখাবেন না, বরং সচেতনভাবে সাড়া দেবেন। প্রতিক্রিয়া ঝগড়া তৈরি করে, সাড়া শিক্ষা তৈরি করে। সময় ও পরিস্থিতি বেছে নিয়ে কথা বললে মানুষ অনুভব করে যে আপনি তাকে সম্মান করছেন, তার মানসিক অবস্থাকে গুরুত্ব দিচ্ছেন। এই অনুভূতিটাই তাকে আপনার কথা গ্রহণ করতে সাহায্য করে। তখন আপনার শিক্ষা আরোপ করা মনে হয় না, বরং সহায়তা মনে হয়। এই তৃতীয় উপায়টি বুঝে নিলে আপনি বুঝতে পারবেন সব কথা এখনই বলা জরুরি নয়। কখনো কখনো অপেক্ষা করাটাই সবচেয়ে কার্যকর শিক্ষা, আর সেই অপেক্ষার মধ্যেই ঝগড়ার সম্ভাবনা ধীরে ধীরে হারিয়ে যায়। চতুর্থ উপায় হলো দোষারোপ নয়, সমাধানমুখী কথা বলা। কারণ মানুষকে তার ভুল মনে করিয়ে দিলে সে রক্ষণাত্মক হয়, আর সমাধানের পথ দেখালে সে সহযোগী হয়। আমরা যখন কাউকে শিক্ষা দিতে যাই, তখন বেশিরভাগ সময় অতীতের ভুলগুলো টেনে আনি। কে কি করেছিল, কতবার করেছে, সেগুলোর হিসেব দিতে থাকি। এতে করে মানুষ নিজেকে কাঠগড়ায় দাঁড়ানো আসামির মতো মনে করে। তখন তার মনোযোগ আর সমাধানে থাকে না, সে শুধু নিজের অবস্থান বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে। এখান থেকেই ঝগড়া শুরু। কিন্তু আপনি যদি কথোপকথনের দিকটা অতীত থেকে ভবিষ্যতের দিকে ঘুরিয়ে দিতে পারেন, তাহলে সেই একই আলোচনা শিক্ষা হয়ে উঠতে পারে। ধরুন কেউ কোনো কাজে ব্যর্থ হয়েছে। আপনি যদি বলেন, তুমি সব সময় এমন করো, আগেও করেছ,
তাহলে সে সঙ্গে সঙ্গে নিজের গা বাঁচাতে যুক্তি দিতে শুরু করবে। কিন্তু আপনি যদি বলেন, এই পরিস্থিতিতে পরের বার আমরা কিভাবে একটু ভালো করতে পারি, তাহলে তার মনোযোগ দোষ থেকে সরে গিয়ে সমাধানের দিকে যাবে। এই ছোট্ট পরিবর্তনটাই বড় পার্থক্য তৈরি করে। সমাধানমুখী কথা মানে এই নয় যে আপনি ভুলকে উপেক্ষা করবেন, ভুলকে স্বীকার করতে হবে, কিন্তু সেটাকে পরিচয়ের অংশ বানাবেন। অর্থাৎ তার কাজ ভুল হতে পারে, কিন্তু সে নিজে ভুল মানুষ, এই বার্তাটা যেন কখনোই না যায়। যখন মানুষ অনুভব করে যে তাকে প্রেশার দেয়া হচ্ছে না, তখন সে খোলা মনে আলোচনা করতে পারে। এই পদ্ধতিতে ভাষার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি কেন এমন করেছো বলার চেয়ে এই অবস্থায় কি করলে ভালো হতো বলা অনেক বেশি কার্যকর। প্রথমটি প্রশ্নের আড়ালে দোষারোপ, দ্বিতীয়টি প্রশ্নের আড়ালে দিক নির্দেশনা। মানুষ খুব সূক্ষ্মভাবেই পার্থক্যটা বুঝে ফেলে। সমাধানমুখী কথার আরেকটি দিক হল একসাথে ভাবা। আপনি যদি সব সমাধান নিজেই দিয়ে দেন, তাহলে মানুষ আবার নিজেকে ছোট মনে করতে পারে। কিন্তু আপনি যদি বলেন, চলো আমরা একসাথে ভাবি, তাহলে সে নিজেকে অংশীদার মনে করবে। অংশীদারিত্ব ঝগড়া কমায়, কারণ এখানে কেউ কাউকে হারাতে চায় না, সবাই মিলে সমস্যাকে হারাতে চায়। এই মানসিকতাই শিক্ষা দেওয়ার জন্য সবচেয়ে স্বাস্থ্যকর। বাস্তব জীবনে দেখবেন যেসব আলোচনা ঝগড়ায় গড়ায়, সেগুলোতে সমস্যা বনাম মানুষ হয়ে যায়। কিন্তু যেসব আলোচনা সমাধানমুখী, সেখানে মানুষ বনাম সমস্যা হয়। এই জায়গাটা বদলাতে পারলেই অর্ধেক কাজ হয়ে যায়। আপনি তখন আর তার বিপক্ষে নন, আপনি তার সঙ্গে একই দলে। এই অনুভূতিটাই মানুষকে শান্ত করে। সমাধানমুখী কথা বলার জন্য আপনাকে নিজের অহংকার একটু পাশে রাখতে হবে। অনেক সময় আমরা চাই মানুষ স্বীকার করুক যে আমরা ঠিক, সে ভুল, কিন্তু এই জেতার মানসিকতাই ঝগড়ার মূল কারণ। শিক্ষা দেওয়ার উদ্দেশ্য যদি হয় উন্নতি, তাহলে কে ঠিক আর কে ভুল সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হল সামনে কিভাবে এগোনো যায়। আপনি যদি নিজে নমনীয় হন, নিজের কিছু ভুলও স্বীকার করতে পারেন, তাহলে মানুষ আরও বেশি খোলা মনে কথা বলবে। তখন সমাধান বের হওয়াটা সহজ হয়। এই পদ্ধতিতে আরেকটি শক্তিশালী দিক হল ইতিবাচক ভবিষ্যৎ কল্পনা করানো। আপনি যদি বলেন, এভাবে করলে সামনে কাজটা অনেক সহজ হবে, বা এটা ঠিক হলে আমাদের সবার উপকার হবে, তাহলে মানুষ পরিবর্তনের লাভটা দেখতে পায়। মানুষ কষ্ট এড়াতে নয়, লাভ পেতে বেশি আগ্রহী। তাই সমাধানের সুফলটা দেখাতে পারলে সে স্বেচ্ছায় এগোবে। এই পুরো প্রক্রিয়ায় আপনার কণ্ঠস্বর, দৃষ্টিভঙ্গি আর শরীরী ভাষা শান্ত রাখতে হবে, কারণ সমাধানমুখী কথা রাগের সুরে বলা যায় না। আপনি যদি সত্যিই সমাধান চান, তাহলে আপনার ভেতরের উত্তেজনাও নিয়ন্ত্রণে রাখতে হবে। বাস্তবে দেখবেন, যাদের সঙ্গে সমস্যা নিয়ে কথা বলা সহজ, তারা খুব কমই দোষারোপ করে। তারা বেশি প্রশ্ন করে, বেশি শোনে, আর ধীরে ধীরে আলোচনা এগিয়ে নিয়ে যায়। এই চতুর্থ উপায়টি আয়ত্তে আনতে পারলে আপনি বুঝতে পারবেন দোষ খোঁজার চেয়ে দিক দেখানো অনেক বেশি শক্তিশালী। তখন আপনার কথোপকথন আর ঝগড়া তৈরি করবে না, বরং মানুষকে শেখাবে কিভাবে ভুল থেকে বেরিয়ে এসে সামনে এগিয়ে যেতে হয়। পঞ্চম উপায় হল সঠিক ভাষা ও শব্দচয়ন ব্যবহার করা। কারণ একই সত্য ভিন্ন শব্দে বললে মানুষের প্রতিক্রিয়াও সম্পূর্ণ ভিন্ন হয়। আমরা অনেক সময় ভাবি কথা তো ঠিকই বলছি, কিন্তু কিভাবে বলছি সেটাই আসল বিষয়। শব্দ মানুষের মনে সরাসরি আঘাতও করতে পারে, আবার সেতুও তৈরি করতে পারে। আপনি যদি কাউকে শিক্ষা দিতে চান, অথচ আপনার ভাষায় খোঁচা, তাচ্ছিল্য বা ব্যঙ্গ লুকিয়ে থাকে, তাহলে সে আপনার কথার অর্থ শোনার আগেই আপনার সুরে আহত হয়ে যাবে। তখন শিক্ষা আর পৌঁছাবে না, পৌঁছবে শুধু রাগ। তাই ঝগড়া ছাড়া মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ভাষা বেছে নেওয়া একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র। ধরুন কেউ কোনো কাজ ভুল করেছে, আপনি যদি বলেন তুমি এটা পারো না, তাহলে সে নিজেকে অযোগ্য মনে করবে। কিন্তু আপনি যদি বলেন এই অংশটাতে একটু কাজ করলে আরও ভালো হবে, তাহলে একই কথা সে উন্নতির সুযোগ হিসেবে নেবে। এখানে তথ্য একই, কিন্তু শব্দ আলাদা হওয়ায় অনুভূতি আলাদা। মানুষ অনুভূতির ভিত্তিতেই প্রতিক্রিয়া দেয়, যুক্তির ভিত্তিতে নয়। তাই শব্দের মাধ্যমে তার অনুভূতিকে নিরাপদ রাখতে পারলে ঝগড়ার সম্ভাবনা অনেক কমে যায়। সঠিক ভাষা ব্যবহারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আমি দিয়ে কথা বলা, তুমি দিয়ে নয়। তুমি সবসময় এমন করো বললে আঙুল তোলা হয়, কিন্তু আমি এই পরিস্থিতিতে একটু সমস্যায় পড়েছি বললে অনুভূতি প্রকাশ করা হয়। প্রথমটি মানুষকে অভিযুক্ত করে, দ্বিতীয়টি মানুষকে যুক্ত করে। এই ছোট্ট কৌশলটি কথোপকথনের সুর পুরোপুরি বদলে দিতে পারে। যখন মানুষ শুনতে পায় আপনি নিজের অনুভূতির কথা বলছেন, তখন সে নিজেকে আক্রমণের শিকার মনে করে না, বরং সে ভাবতে শুরু করে তার আচরণে অন্যের উপর কী প্রভাব পড়ছে। এই ভাবনাটাই শিক্ষা। ভাষার মধ্যে আরেকটি বিষয় হল সাধারণীকরণ এড়ানো। সবসময় কখনোই না, সবাই জানে এই ধরনের শব্দ মানুষকে কোণঠাসা করে ফেলে, কারণ তখন তার মনে হয় আপনি তাকে কোনো সুযোগই দিচ্ছেন না।
কিন্তু আপনি যদি নির্দিষ্ট ঘটনা বা নির্দিষ্ট আচরণের কথা বলেন তাহলে সে সেটা নিয়ে ভাবতে পারে। যেমন গতকাল এই জায়গাটাতে একটু সমস্যা হয়েছে বলা অনেক বেশি গ্রহণযোগ্য তুলনায় তুমি সবসময়ই এমন করো বলার তুলনায়। সঠিক শব্দচয়ন মানে শুধু নরম কথা বলা নয়, বরং স্পষ্ট ও সম্মানজনক কথা বলা। অনেকেই নরম হতে গিয়ে কথা অস্পষ্ট করে ফেলে, এতে আবার বিভ্রান্তি তৈরি হয়। শিক্ষা দেবার জন্য আপনার কথা পরিষ্কার হতে হবে, কিন্তু কঠিন নয়। দৃঢ় হতে হবে, কিন্তু আক্রমণাত্মক নয়। এই ভারসাম্যটাই শব্দের মাধ্যমে তৈরি হয়। আপনি যদি শান্ত স্বরে ধীরে কথা বলেন, সহজ শব্দ ব্যবহার করেন, তাহলে মানুষ সেটাকে সহজেই গ্রহণ করে। ভাষার শক্তি বোঝার আরেকটি উপায় হল প্রশংসা ও সংশোধন একসঙ্গে ব্যবহার করা। আপনি যদি শুধু ভুল ধরিয়ে দেন, মানুষ হতাশ হয়। কিন্তু আপনি যদি আগে তার ভালো দিকটি উল্লেখ করেন, তারপর ধীরে করে উন্নতির জায়গাটা বলেন, তাহলে সে সেটাকে ইতিবাচকভাবে নেবে। যেমন এই কাজটার আইডিয়াটা ভালো ছিল, যদি এখানে একটু মনোযোগ দাও তাহলে আরও শক্তিশালী হবে। এই বাক্যে অপমান নেই, আছে উৎসাহ। উৎসাহ মানুষকে বদলাতে সাহায্য করে, অপমান মানুষকে প্রতিরোধী করে তোলে। এই পদ্ধতিতে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, কটাক্ষ ও ব্যঙ্গ এড়ানো। অনেকেই মজা করার ছলে কটাক্ষ করে বসে, কিন্তু ভেতরে ভেতরে সেটা গভীর ক্ষত তৈরি করে। কটাক্ষ মানুষকে হাসায় না, বরং চুপ করিয়ে দেয়। চুপ করানো শিক্ষা নয়, এটা ভয় তৈরি করা, আর ভয়ের মাধ্যমে পাওয়া পরিবর্তন কখনো স্থায়ী হয় না। সঠিক ভাষা ব্যবহারের মানে হল এমন শব্দ বেছে নেওয়া যা মানুষকে ভাবতে বাধ্য করে, লজ্জিত করতে নয়। বাস্তবে দেখবেন যাদের ভাষা শান্ত, তাদের কথা মানুষ বারবার শোনে, কারণ তারা জানে সেখানে অপমান নেই। এই পঞ্চম উপায়টি আয়ত্তে আনতে পারলে আপনি বুঝতে পারবেন অনেক ঝগড়াই আসলে ভুল শব্দের ফল। আপনার অভিজ্ঞতা বা মতামত কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।